তৃণমূল কংগ্রেসের নৈরাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য ভারতবর্ষের অন্তত পিঠের শিরদাঁড়া সোজা করা একটা সাংবিধানিক বডি নির্বাচন কমিশন তারা এগিয়ে এসেছে। যদিও অন্যান্য সাংবিধানিক বডিগুলোর এক্সপেক্ট আমরা করেছিলাম, সেগুলো না হলেও নির্বাচন কমিশন অন্তত এগিয়ে এসেছে। তারা কি বলছে জানেন? নির্বাচন কমিশন বলছে যে এই যে বিভিন্ন জায়গায় ডুপ্লিসিটি করে কারোর বৈধ ভোটারদের নাম ইচ্ছাকৃতভাবে তৃণমূলের পছন্দ না হলে বাদ দেওয়ার যেমন অভিযোগ উঠছে, ঠিক তেমনি আবার বাংলাদেশি কিংবা অন্যান্য জায়গার যারা ভারতীয় নন তাদের নাম ঢুকিয়ে লিস্টে ঢুকিয়ে রাখার শুনানিতে তাদেরকে অ্যাপ্রুভ করে দেওয়ার মতো এইরকম ঘটনার নজিরও নাকি আসছে। এরপরে নির্বাচন কমিশন কি খেলাটা খেলেছে জানেন? নির্বাচন কমিশন বলেছে, ভাই তোরা যা পারছিস কর, যদি ভাবিস যে আমি চোখ বন্ধ করে বসে রয়েছি তো তাই ভেবে নে আমি চোখ বন্ধ করে বসে রয়েছি। আমি শুধু লাস্টে তোদের কাছে যখন সাবমিশন নেবো ফর্মটা, যখন তোরা আমাকে ফাইনালি সাবমিট করবি, প্রত্যেকটা ডিও অফিস অর্থাৎ ব্লক অফিস থেকে যখন প্রত্যেকটা লিস্ট যখন সাবমিট হবে, তখন শুধু নির্বাচন কমিশন বলে রেখেছে যে তলায় তোমরা একটা সার্টিফাই করে রেখে দিও যে এই তালিকার মধ্যেও একজন বাংলাদেশি নেই। নাও এবার যা ইচ্ছা করো। একটা দুর্দান্ত খেলা। তবে নির্বাচন কমিশন যতটা ফোর্স করছে ততটা কি দংশাচ্ছে, এটাও কিন্তু আজকে আপনাদের সামনে সমানভাবে আলোচনা করব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব, যার জন্য আপনারা মুখিয়ে থাকেন। দেখুন, অখিলেশ যাদব উত্তরপ্রদেশের ভাবি মুখ্যমন্ত্রী, কোনোদিন হবে বলে আর মনে হয় না। যাই হোক, তিনি রাজ্যে এসেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে সাক্ষাৎ করেছেন। দেখুন, তিনি কি বলেছেন আমি শোনাবো। তার আসাটা জরুরি ছিল, কারণ নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভূমিকা তার উপর দেখিয়েছিলেন তাকেও তো ফেরত হিসাবে কিছু দিতে হবে। মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, তার মাথার উপর হাত রেখেছিলেন এবং সেই নির্বাচনে তাকে পর্যুদস্ত হতে হয়েছিল। ঠিক তেমনি আবার তিনি বোধহয় রিটার্ন দিতে এসেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। নির্বাচনের আগে আগে এসেছেন, সেই ঋণটা তিনি ফিরিয়ে দিতে এসেছেন। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বোধহয় চতুর্থবারের জন্য বিজয় যাত্রার রথটা যেন থেমে যায়, জানি না সেই কারণে এসেছেন কিনা। তবে মুখে অনেক বড় বড় কথা বললেন অদ্ভুত অদ্ভুত কথা বললেন। কি বলছেন? যে এই এসআইআর নাকি বিহারের জন্য নয়, পশ্চিমবঙ্গের জন্যই নাকি এসআইআর তৈরি হয়েছে। অর্থাৎ এই যে সারা রাজ্যে, দেশের বিভিন্ন রাজ্যে এসআইআর চলছে, সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গকে মেলাইন করার জন্যই, মুখ্যমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার জন্যই এসআইআরটা এনেছে। একটা অসাধারণ রাজনৈতিক ব্যক্তিত্ব এরা। মানুষদের না গরু আর ছাগল ছাড়া আর কিচ্ছু ভাবে না। এরপরে কি বললেন? ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের পেন ড্রাইভ চুরির কথা বললেন ওই পেন ড্রাইভের চুরিতে ইডি নাকি এত পেন পেয়েছে যে তারা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টক্কর নেবে না। গোটা ভারতবর্ষের মধ্যে যদি কোনো একটি রাজনৈতিক দল বিজেপির সঙ্গে লড়ে, সেটা হচ্ছে তাদের দলও নয়, মুখ্যমন্ত্রীর দল। ভাবতে পারেন এমন কোন রাজনৈতিক দল পাবেন যে নিজের দলকেও মার্কস দিচ্ছেন না, অন্য রাজ্যে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফুল মার্কস দিয়ে দিচ্ছেন। কি বলছেন একটু শোনাতেই হবে আপনাদের সামনে, একটু শুনুন। दीदी का धन्यवाद दूंगा। और मैं एक चीज जो देख सकता हूं, पूरे देश में अगर भारतीय जनता पार्टी से कोई मुकाबला कर रहा है तो यहाँ की मुख्यमंत्री आदरणीय ममता बनर्जी जी मुकाबला कर रहे हैं। और यही मुकाबला करने से भारतीय जनता पार्टी से मुकाबला किया जा सकता है। जितना तकलीफ परेशानी ये चुनाव को लेकर के दे सकते थे, और एसआईआर सच्चाई जो एसआईआर की ये है, बिहार के लिए एसआईआर आया कि नहीं आया वो अलग बात थी, लेकिन एसआईआर जो लेकर के आए हैं ये लोग, ये लाए हैं आपके स्टेट वेस्ट बंगाल के लिए। मुझे खुशी है कि दीदी ने ईडी को हरा दिया और भारतीय जनता पार्टी पेन ड्राइव का पेन नहीं भूल पा रही है। वो भारतीय जनता पार्टी ये भूल गए हैं कि यहाँ का प्रदेश दीदी के लीडरशिप में ये कल्चरल यूनिट है, पॉलिटिकल यूनिट नहीं है। एसआईआर एनआरसी था क्योंकि कई लोगों को नागरिकता साबित करनी पड़ी। अभी तक हम वोट चोरी की बात कर रहे थे, लेकिन मैं बधाई देना चाहता हूं दीदी को कि जिन्होंने डिजिटल डकैती को बचा लिया। सोचिए, डिजिटल डकैती की उन्होंने, वो क्या हासिल करना चाहते थे? आपकी जो डेटा है उसको हासिल करना चाहते थे। শুনলেন? খুব ভালো লাগলো আর কি। এরা সাধারণ মানুষকে ভোটারও ভাবে না এখন আর। এরা মানুষকে শুধুমাত্র গরু আর গাধা ছাড়া কিছু ভাবে বলে তো আমার মনে হয় না। দেখুন, আপনারা জানেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আবারও সেই সিঙ্গুরে যাচ্ছেন এবং তিনি ইতিমধ্যে গোটা পশ্চিমবঙ্গকে বোকা বানিয়ে দিয়েছেন ওই সিঙ্গুর আন্দোলনের মধ্যে দিয়ে। যদিও আমরা
বোকা হয়নি সে সময়, তার সত্ত্বেও যেহেতু মেজরিটি মানুষ বোকা হয়ে গিয়েছিল, তাই আমাদেরও গণতান্ত্রিক নিয়ম মেনে আমাদেরও বোকা হতে হয়েছিল। আবারও তিনি সিঙ্গুরে যাচ্ছেন দ্বিতীয়বার বোকা বানানোর জন্য। আমার দেখার বড় ইচ্ছা যে এই 15 বছর শাসনের পরেও, এত কিছু সহ্য করার পরেও আবারও কি দ্বিতীয়বার বোকা হবে সিঙ্গুর থেকে সিঙ্গুরবাসী এবং গোটা পশ্চিমবঙ্গবাসী? আপনারাও লিখে জানাবেন, সিঙ্গুরবাসীর কেউ থাকলেও লিখবেন। এবার ঠিক এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে খবর আমি পাচ্ছি, অন্তত বিভিন্ন সংবাদ মাধ্যমে লেখা রয়েছে যে তিনি তড়িঘড়ি দিল্লি চলে যাচ্ছেন। আমি বলেছিলাম তার দিল্লি যাওয়ার কথা ছিল এ মাসের মানে পরের মাসের 1 তারিখে, কারণ হচ্ছে ওই বাজেট অধিবেশন রয়েছে, কিংবা যখন মেন তালিকা প্রকাশ হবে তখন। কিন্তু তিনি তড়িঘড়ি নাকি কালকেই যাচ্ছেন বলে অন্তত সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছে, তিনি কালকেই যাচ্ছেন এবং মৃতদের পরিবারকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার যে ধাঁচে করেছিল না, ওই মাথায় ওই 100 দিনের কাজের টাকা হ্যান ত্যান এসব নিয়ে, চিঠি নিয়ে নিয়ে সব চলে গেছিলেন সবাইকে নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় ওই ধরনের ধাঁচেই আন্দোলনটা করবেন কিনা আমি জানি না। তো যাই হোক, পরবর্তী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চ্যাংদোল্লা করে দিল্লি পুলিশ কি করেছিল সেটাও তো আমাদের মনে রয়েছে, এক্ষেত্রে কি হবে আমি জানি না। এই জায়গায় আমি আপনাদের সামনে সেই অংশটা বলবো, যে অংশটা দিয়ে আজকে পর্বটা শুরু করলাম। সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন তালিকায় ত্রুটি নেই, দিতে হবে শংসাপত্র। এটা পেড মেম্বারদের জন্য খবর, আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে। বিএলও, এইআরও, ইআরও, ডিইও, এমনকি যদি পশ্চিমবঙ্গের সিইওর প্রয়োজন হয়, মনোজ আগরওয়াল, তারও এই প্রত্যেকটি লেভেল থেকে, তাদের স্তরে স্তরে থেকে যে তালিকাগুলো আসবে, সেই তালিকার মধ্যে একজনও বাংলাদেশি নেই, একজনও অনুপ্রবেশকারী নেই, একজনও ভুয়ো ভোটার নেই, একজনও মৃত ভোটার নেই। এই সেলফ সার্টিফিকেট অ্যাটেস্টেডটা তাদেরকে নিজেদের করেই দিতে হবে, নির্বাচন কমিশন এমনটা জানিয়ে দিয়েছে। এই মর্মে তাদের কাছে নির্দেশিকা এসে গিয়েছে। এবার ভেবে দেখুন, এতদিন পর্যন্ত তারা ভাবছিলেন যে চুপি চুপি আমি অ্যাটেস্টেড করে দিচ্ছি। ধরুন একটা ফেক সার্টিফিকেট নিয়ে কেউ একজন বাংলাদেশি লোক এসেছে, আমি বুঝতে পারছি সে ফেক, আমি বুঝতে পারছি এই অ্যাডমিট কার্ডটা বা এই শংসাপত্রটা জাল, কিন্তু যেহেতু আমার শাসক দলের কাছ থেকে নির্দেশ রয়েছে, বা আমি যেহেতু মাথা নিচু করে ফেলেছি, তাই আমি এটা অ্যাপ্রুভ করে দিলাম। ব্যাস, এবার তাকে কি করতে হবে, ফাইনাল লিস্টটা যখন সে সাবমিট করবে 14 তারিখে খসড়া মেন তালিকা প্রকাশের দিন, তার আগে 2-1 দিন আগে তাদেরকে সেই লিস্টটা জমা দিতে হবে। সেই লিস্টটা জমা দেওয়ার সময় প্রত্যেকটি স্তর থেকে বিএলও, এইআরও, ইআরও, ডিইও সবাইকে ওখানে লিখে দিতে হবে যে এই তালিকায় যেমন মানে একজন বৈধ ভোটারও ইচ্ছাকৃতভাবে তারা বাদ দেননি, আর একজন অবৈধ ভোটারকেও ইচ্ছাকৃতভাবে তারা রেখে দেননি। এই মর্মে তাদেরকে সেখানে সিগনেচার করতে হবে। এরপরে তারা বুঝে নেবেন আইনি লড়াই। বুঝতে পেরেছেন, নির্বাচন কমিশন কিন্তু অন্তত আইনগত প্রক্রিয়া মেনে যা যা করা সম্ভব প্রত্যেকটি তারা করছে। এখানে আমি 100তে 100 না দিয়ে উপায় নেই। কিন্তু এখানে অপর দিকটাও আপনাদের সামনে বলতে হবে, সেটা হচ্ছে যতটা গড়জাচ্ছে নির্বাচন কমিশন ততটা কি বর্ষাচ্ছে? হ্যাঁ, কিছু কিছু জায়গায় কাজ হয়েছে। গতদিনে আপনাদের সামনে আমি বলেছিলাম যে বসিরহাট 2-এর একজন এইআরও, তিনি 13 জন তার আধিকারিকদের তার সঙ্গে যুক্ত করে নিয়েছিলেন, যুক্ত করে শুনানি প্রক্রিয়ায় তাদেরকে অংশগ্রহণ করিয়ে তাদেরকে দিয়ে শুনানি করিয়ে দিয়েছিলেন। নির্বাচন কমিশন সেই এইআরও কে সাসপেন্ড করেছে। এরকম অল্প কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আইনি প্রক্রিয়া হয়েছে এমন একটিও আমাদের কাছে অন্তত, হয়তো হয়ে থাকতে পারে আমার গোচরে নেই, সেরকম আলাদা ব্যাপার, কিন্তু আমার গোচরে নেই। আপনাদের মনে রয়েছে প্রথম যখন ট্যাসেলটা শুরু হয়েছিল, যখন প্রথমেই একেবারেই মানে বেশ কিছু এইআরও, 2জন এইআরও এবং 2জন ডেটা এন্ট্রি অপারেটর, তারা ইচ্ছাকৃতভাবে আইপ্যাকের লোকজনদের হাতে ক্রেডেনশিয়াল তুলে দেয়। সেই ঘটনাটা নিয়ে এফআইআর করতে বলেছিল নির্বাচন কমিশন, এবং তারপরে বহু 72 ঘন্টার সময় তারা বেঁধে দিয়েছে। বহু 72 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু এই 72 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, এফআইআর যেহেতু রাজ্য সরকার করতে চায়নি এবং সেই মানে সেটা তারা জেনেও তাদের বিরুদ্ধে এফআইআর করাতে পারেনি এখনো পর্যন্ত বলেই আমার কাছে খবর। কাজেই যতটা পরিমাণ নির্বাচন কমিশন গড়জাচ্ছে খুব ভালোভাবেই করছে, এবং সেটাই হওয়া উচিত। এখনো পর্যন্ত বর্ষায়নি, এখানে আশাহত হওয়ার কোনো কারণ নেই। তার কারণ নির্বাচন কমিশন তো আর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এরকম অ্যাগ্রেসিভ নয় যে কেউ একটা কিছু করলেই তার নামে এফআইআর করে দাও, এরকম তো কিছু নয়। নির্বাচন কমিশন, তার কাছে সকলেই সমান, এবং এটাই হওয়া উচিত। সেই কারণে হয়তো তাদের সময় দিচ্ছে, তাদেরকে বারবার
মানে আত্মসমর্পণ করার কিংবা নিজেদের যুক্তি স্থাপন করার জন্য সময় দিচ্ছে, তারপরে ফাইনাল তালিকা প্রকাশের পর বা তার আগে হয়তো কোনো পদক্ষেপ নেবেন, সেটা আমরা পরবর্তীকালে দেখব। এত আশা হত হওয়ারও কোনো কারণ নেই, আর আশান্বিত হওয়ারও কোনো কারণ নেই। তার কারণ পশ্চিমবঙ্গে দীর্ঘ এরকম বঞ্চনার জন্য আমরা কোনো সাংবিধানিক বডিকে দেখিনি আজ পর্যন্ত এগিয়ে আসতে। এখনো পর্যন্ত আশার আলো নির্বাচন কমিশন একটু হলেও সেই আশার আলোটা আমাদের চোখের সামনে দেখাতে পেরেছে। তাই সেই তথ্যগুলোই আপনাদের সামনে তুললাম। ভুলভাল শুধু আশার খবর বলে মিথ্যে তথ্য দেওয়ার কাজ সেটা আমি কখনোই করি না, আর করতেও চাই না। ঠিক এই জায়গায় আরো একটা আমি প্রমাণ দেব যে নির্বাচন কমিশন যে শক্ত কাজ করছে তার আরো একটা প্রমাণ আপনারা দেখুন। বলা নেই কওয়া নেই, এসআইআর এ যুক্ত আধিকারিকদের বদলি কেন, রাজ্যকে কড়া চিঠি কমিশনের। দেখুন, নির্বাচন কমিশনের একটা 27 অক্টোবর 2025-এর গাইডলাইন ছিল। বলা ছিল যে এই এসআইআর প্রক্রিয়া যতদিন চলবে কোনো আধিকারিককে তাদের বিনা অনুমতিক্রমে বদলি করা যাবে না। কিন্তু রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আর কার কথা শোনেন? তিনি পরিষ্কার কি করেছেন যে এখানে তিনজন আইএএস অফিসারকে, অশ্বিনী কুমার যাদব উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, রণধীর কুমার উত্তর 24 পরগনা ও কলকাতা উত্তর, এবং স্মিতা পান্ডে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, এদেরকে বদলি করে দিয়েছেন। নির্বাচন কমিশন শোকজ চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্য সচিব নন্দিনী ম্যাডামের কাছে। এর উত্তরে কড়া চিঠি পাঠিয়েছেন, বলেছেন এর উত্তর ইমিডিয়েটলি এর উত্তর দিতে হবে কেন তাদের না জানিয়ে বদলি করা হয়েছে। এখানে দুটি কারণ থাকতে পারে। এক, যে এটা সঠিকভাবে পিঠের সিট দ্বারা সোজা করে হয়তো কাজ করছিল, হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশন বা তৃণমূল কংগ্রেসের ইনস্ট্রাকশন এরা ফলো করছিল না বলে এদের সরিয়ে দেওয়া হয়েছে। কিংবা উল্টোটাও হতে পারে যে এরা এত ভালো কাজ করেছে যে এদের এই জায়গাটার কাজ কমপ্লিট, যেখানে ভালো কাজ হচ্ছে না এবার ওদেরকে ওইখানে বদলি করে দাও। কোন কারণের জন্য হয়েছে, এই দুটোর মধ্যে তো একটা তো হবেই। তার কারণ কোনো সৎ উদ্দেশ্যে এদের বদলি করা হবে এমনটা আমাদের রাজ্যে হবে বলে মনে হয় না। ঠিক এই জায়গায় আমি আপনাদের সামনে আরো যে তথ্যটা দেব সেটা হচ্ছে, কমিশনের মতোই নবান্ন অবজারভার নিয়োগ করলো, জেলায় জেলায় ঘুরবেন মমতার 23 জন অফিসার। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে একজন স্পেশাল অবজারভার, 11 জন রোল অবজারভার আর প্রায় 1000 মাইক্রো অবজারভার নিয়োগ হয়েছে। এই মাইক্রো অবজারভারদের মধ্যে কেউ কেউ আবার মারও খাচ্ছে দেখা যাচ্ছে। তো সেই রকমই নাকি কমিশনের মতো করেই প্রত্যেকটি জেলায় 23 জন অফিসার অবজারভার নিয়োগ করলো তৃণমূল কংগ্রেস। যদিও তারা বলছে এসআইআর এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, কিন্তু তারা খতিয়ে দেখবে কোথায় কি উন্নয়ন হচ্ছে না হচ্ছে। মানে প্রস্তুতি, নির্বাচনের প্রস্তুতি কোন রকম খামতি রাখছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বুঝতে পেরে গেছেন যে এটা এখনো পর্যন্ত তার জীবনের সব থেকে কঠিন নির্বাচন হতে চলেছে। ঠিক এই জায়গায় আরো একটি মারাত্মক খবর, এবং যেটা পশ্চিমবঙ্গবাসীর জন্য অত্যন্ত আনন্দের খবর, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এসআইআর এর অজুহাত চলবে না। সীমান্তের জমি হস্তান্তর নিয়ে রাজ্যকে কড়া নির্দেশ হাইকোর্টের। আপনারা জানেন যে ভারত মানে এই মুহূর্তে ভারতবর্ষ আর বাংলাদেশ নিয়ে ঠিক কি ট্যাসেলটা চলছে। এই যে ওয়ার্ল্ড কাপ, টি20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ বয়কট করেছে, তারা নাকি ভারতের মাটিতে খেলতে আসবে না, তাদের সুরক্ষার ইস্যু রয়েছে। আইসিসি বলেছে খেলতে আসবে না, গোটা টুর্নামেন্ট থেকে তাদেরকে ছাঁটাই করে দিয়েছে, যে ভারতে খেলতে না হলে তোমাকে খেলতেই হবে না, বাদ যাও। তাদের বদলে স্কটল্যান্ডকে নিয়ে নিয়েছে আপনারা জানেন। এবং এরপরে পাকিস্তান আবার গো ধরে বসেছে, বাংলাদেশ না খেললে আমরাও খেলবো না। তখন আইসিসি বলেছে ঠিক আছে তোমরা নাও খেলতে পারো, তোমাদের বদলি হিসাবে আমরা বাংলাদেশকে আর একবার সুযোগ দেবো কিংবা অন্য কাউকে নিয়ে আসবো, দরকার হলে তোমাদের বাদ দিয়ে ওই দুটো জেহাদি দেশকে বাদ দিয়েই টি20 অনুষ্ঠিত হবে। এবং ওদের বিরুদ্ধে একটা কত আমি দেখলাম 325 কোটি না কত কোটি টাকার একটা মামলার চাপানো হবে যদি ভারতের সঙ্গে খেলতে রাজি না হয় পাকিস্তান। আসলে ভারতের সঙ্গে যখনই খেলে তখনই তো হারে, এদেরকে পালানোর একটা এসকেপ রুট দেখতে হবে, সেই কাজটাই তারা করছে। ব্যাপার হচ্ছে দেখুন, এই বাংলাদেশের সাথে এবং পাকিস্তানের সঙ্গে আমাদের দূরত্ব রচনা করা যখন সব থেকে অগ্রাধিকারের মধ্যে পড়া উচিত, তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দূরত্ব কমানোর চেষ্টা করছেন শুধু একটা লিঙ্ক দিয়ে, যে ওরাও বাংলায় কথা বলে আমরাও বাংলায় কথা বলি, বাংলা বলে বাংলাদেশি, আরে বাংলাদেশি তো বাংলাতেই কথা বলে, তো আপনি আইডেন্টিফাই করবেন কি করে? বাংলা হলেও তো বাংলাদেশি হয়, দ্যাট ইজ ট্রু। বাংলা বললে বাঙালিও হয়, বাংলা বললে বাংলাদেশিও হয়, তাহলে আপনি আইডেন্টিফাই করবেন কি করে? অর্থাৎ এই ক্রাইটেরিয়াটাই আপনার ইনভ্যালিড। বাংলা বললো কি হিন্দি বললো তা নিয়ে বাংলাদেশি বা বাঙালি এটা বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হচ্ছে আইনগত যেটা সুপ্রিম কোর্ট যেটা মান্যতা দেয় সেটা, যে আপনার
ভারতের ভ্যালিড ডকুমেন্ট রয়ে গেছে কিনা, জালি ডকুমেন্ট নয়, ভ্যালিড ডকুমেন্ট রয়ে গেছে কিনা। ঠিক সেই জায়গায় একটা হাইকোর্টের তরফ থেকে একটা কড়া নির্দেশ এসেছে। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে মধুর সম্পর্ক, যে ওপাশ থেকে একেবারে কিলবিল কিলবিল করে পশ্চিমবঙ্গে ঢুকে পড়েই তৃণমূলকে নির্বাচনে একেবারে বৈতরণী পার করার যে কাজটা ওপার বাংলার লোকজন নিজেদের বাবার সম্পত্তি বলে মনে করে তৃণমূল কংগ্রেসের ভোটদানটাকে, তো তাদেরকে আটকানোর জন্য এবং দেশের সুরক্ষার জন্য বেড়া দেওয়াটা অত্যন্ত প্রয়োজন। প্রায় 4,500 কিলোমিটার বাংলাদেশের সঙ্গে বেড়ার মধ্যে পশ্চিমবঙ্গেই রয়েছে 2,000-এর ওপর বেশি কিলোমিটার, মানে কি বলবো, সীমারেখা। সেখানে একটা বড় অংশে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসহযোগিতার কারণে বেড়া দেওয়া যায়নি। এমনকি রাজ্যসভার অনুমোদন দেওয়া হয়েছে, কেন্দ্র টাকা দিয়ে দিয়েছে, তা সত্ত্বেও মেলেনি। বুঝতে পারলেন ভালো করে? রাজ্যসভা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা অনুমোদন দিয়ে দিয়েছে যে এখানে বেড়া লাগাও, আর কেন্দ্র টাকাও মিটিয়ে দিয়েছে, অথচ তাও পর্যন্ত এখনো সেটাকে অধিগ্রহণ করে বেড়া লাগানোর কাজটা করা হয়নি। গতকাল হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল সম্ভবত, তার নির্দেশে একেবারে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে মার্চের মধ্যে, 31শে মার্চের মধ্যে এই সংশ্লিষ্ট জায়গাগুলোতে বেড়া দেওয়ার কাজটা সম্পন্ন করে ফেলতে হবে। কোনো এসআইআর এর অজুহাত শুনবো না। এসআইআর নিয়ে বলছিল যে এসআইআর চলছে, ব্যস্ত, বলেছে কোনো এসআইআর এর অজুহাত চলবে না, 31শে মার্চের মধ্যে করতে হবে। আমি আপনাদের বলছি তাও এরা করবে না। এরা হাইকোর্ট সুপ্রিম কোর্টকে অমান্য করে 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 দীর্ঘদিন ধরে বেঁচে রয়েছে, এবং আমাদের বিচার ব্যবস্থাগুলো এদেরকে শাস্তি না দিয়ে না দিয়ে না দিয়ে না দিয়ে এদেরকে একটা যেন পথ দেখিয়ে দিয়েছে যে আমাদের নিয়ম ভাঙলেও যেন তোমাদের মানে কোনো শাস্তি, কড়া শাস্তি হবে না। সেই কারণেই বোধহয় এরা বারবার নিয়ম ভাঙে। আমি জানি না, আমার সন্দেহ রয়েছে এর আদৌ করবে কিনা। এমনকি এটাও বলেছে যে যেগুলো তোমরা জমি দাওনি অবিলম্বে সেগুলোকে জমি দেওয়ার ব্যবস্থা করো। এক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যের দুজনের কাছ থেকে হলফনামা চেয়েছে যে কার কোথায় আটকে রয়েছে। কেন্দ্র এবার দেখবো যে অমিত শাহ মঞ্চের ওপর থেকে বড় বড় ভাবে যে কথা বলে, সে হলফনামার আকাশে তাদের রিপোর্ট হাইকোর্টে জমা পড়ে কিনা। আগামী 2 তারিখে সম্ভবত এই মামলাটির পরবর্তী আবারও শুনানি রয়েছে। 2রা এপ্রিল এই মামলাটির পরবর্তী শুনানি রয়েছে। তাই একটা ভালো খবর দিয়ে আজকের পর্বটি শেষ করলাম, তার কারণ আমাদের ম্যাক্সিমাম প্রবলেম জীবনের সলভ হয়ে যাবে এই বাংলাদেশ দুটি কারণে। একটা হচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূল নামক অগণতান্ত্রিক রাজনৈতিক দলটির পতন হতে হবে, আর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে সম্পূর্ণ যে ভৌগোলিক সীমারেখা রয়েছে সেইটি যখন বেড়া দিয়ে নিশ্চিদ্র নিরাপত্তা করা যাবে, সেই দিনই পশ্চিমবঙ্গের শান্তি ফিরবে বলে আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস। এই দুটির ছাড়াও আরো 3 নম্বর কোনো রিজন আপনাদের মাথায় রয়েছে? রিজন তো অনেক রয়েছে, ইমিডিয়েট রিজন কি এই দুটো ছাড়াও আর কি কিছু রয়েছে? লিখে জানান আজকের এই কমেন্ট বক্সে। এখনকার মতো এখানেই, সবাই ভালো থাকবেন।